এই তরুণদের এই রাজনীতি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাই। আপনি সময় করে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আরো আছেন ডিবির বা গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জনাব হারুনুর রশিদ, আমার প্রশ্নটি আসলে একটু প্রাথমিক বা সিম্পল বা সরল। একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া, বা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই ধরেন, তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট? মানে আসলে এটা তো কোনো ব্যক্তি যখন বর্ডার দিয়ে চলে যায়, সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো, কে কোন দিকে চলে যাচ্ছে, আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে, সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক সংস্থারই দুর্বলতা। উনি বাংলাদেশে ঢুকতেছেন, ইমিগ্রেশনের মধ্যে ওনার কোনো ছবিও নাই, ওনার কোনো থামস নাই, কিচ্ছু নাই। উনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না। কোনো জায়গায় বাংলাদেশে ঢুকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এখানে তার চেহারা ছবি লাগানো হয়েছে কিনা? নো। না, এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে, তখন আসলে তাকে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে সেবার আমাদের বাংলাদেশের ইন্ডিয়ান পাসপোর্ট প্রথম না তো। বাংলাদেশিরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয়, হারুন ভাই, আমরা যখন ছাত্র তখন থেকে নিত, আমরা যখন ছাত্র হইছি তখন থেকে নিত। আমি তো এটাই বলছি, যখন নিয়ে নিচ্ছে আমাদের দেশে ক্রিমিনালের একটা মার্কশট থাকবে না আপনার বন্দরগুলিতে? হ্যাঁ, এখন করা হচ্ছে, এখন সব জায়গায় করা হচ্ছে। ইয়া থেকে আসামি নিয়ে আসছি আমরা, কিন্তু এখন প্রযুক্তিগত দিক থেকে কিন্তু আমরা এখন মানে যে কোনো ঘটনায় ঘটছে আমাদের সেই ঘটনা কিন্তু যে আমরা কিন্তু বের করার চেষ্টা করছি। যেহেতু উনি এখন ভারতীয় নাগরিক বলে নিজে দাবি করছেন, আপনারা কি আপনাদের ইন্ডিয়ান কাউন্টারপার্টের সাথে কোনো রকম যোগাযোগ করেছেন কিনা? আমরা অলরেডি ইন্ডিয়ান পার্টির সাথে কথা বলেছি। আমরা অলরেডি আমাদের বাংলাদেশে ইউএর যে অ্যাম্বাসেডর, তার সাথে আমি নিজে দেখা করেছি, এবং ইন্ডিয়ার প্রতিনিধি বাংলাদেশে তার সাথে কথা বলেছি। আর দেশের বাইরে আপনার জমি, জিরা, টাকা পয়সা, সম্পত্তি, এই ব্যাপারে কয়েকশো কোটি টাকা আছে। কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে 100 কোটি টাকা সম্পত্তি আছে। শোনেন, এটা তো আপনি খুব ভালো বাহিরে থাকেন, আপনি এটা ভালো বুঝেন। হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা এফবিআই এর আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই এর আটক হলে বাংলাদেশের কনসুলেট এম্বাসি শুরু করে বাংলাদেশের কেউ জানবে না, শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকায় জানবে। আর আমার বিষয় একটা কথা, আরেকটা বিষয় হচ্ছে, সেখানে যদি তথ্য কারো থেকে থাকে, তারা স্পেসিফিক বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের। আজ পর্যন্ত কি বলতে পারছে? কেউ বলতে পারে না। ধারণা কিন্তু নাও, এফবিআই এর আটক, এফবিআই টা কি জানে না? আর আটক হলে কি হয়? আমি হারুন বাংলাদেশের তথ্য জানবে না? তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি, যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে, একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে, এই বাড়িটা হারুনের। কেউ জানতে পারলো না। এইভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয়। এই যেভাবে মন গড়া ভাবে বলে বেনজির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব, যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি যখন দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে, যে আমি হল্যান্ডে গেলাম। এই কথাটা একটু কাজে শুনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম, হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম। কত তারিখ? সেখানে 20 তারিখ গেলাম, 21 তারিখ আমি বার্লিনে গেলাম। সেখানে 19 তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা? সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, আমার টাকা যদি থাকে, আমি তো বলবো আমার টাকা নাই। আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার সিআরপিসি পিআরবি প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি। আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটা করছি। সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না। ওই হারুন আজকে 2001 সাল থেকে আপনি যেটা বলেছেন, আমি কেন আলোচনায় আসি? আমি 2001 সালে চাকরি করতে আসলাম। আসার পরে আমি হয়তো আমার ব্যক্তি জীবনে, আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে, আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরি করতে পারলাম না। আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। আমি সাধারণ মানুষ, আমি খেতে খাওয়া মানুষ। আমার বাড়ি হলো গ্রামে, আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রা সময় অবগত আছে। প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি, এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি। যার কারণে যত বড় ঘটনা ঘটে, প্রত্যেকটি ঘটনার সাথে আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি। সেই কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি, আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে। এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না, আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি। এমন সাববিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেই কাজগুলি করেছি। এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না। তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই। আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে, পুলিশে তারাই কাজ করেছে। আমি শুধু মানে আপনি কি বলতে চান যে মানে কেমন কথা হলো? আপনার ব্যাচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন? এটা অনেকে আছে, ইন্ট্রোভার্ট, অনেক এক্সট্রোভার্ট। আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আমার জেলার প্রেসিডেন্ট ছিলাম। যার কারণে আমাকে তো অন্যান্য অফিসারের চেয়ে তো বিদ্যমান রাষ্ট্রপতি, ওনার বাড়ি হলো আমার গ্রামের পাশের গ্রাম। ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচিত করি। উনি পাশে একজন এমপি। উনি আমার কাছে রাষ্ট্রপতি না, উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী। উনি আমার কাছে একজন এমপি, উনি আমার কাছে আমার অভিভাবক। সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে। এই চিনাটা কোনো অপরাধ না। উনি আমাকে চিনে, আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন, আমাদের বাড়ি ঘরে সবাইকে চিনেন। সেই হিসাবে যেটুকু যদি একটা রাষ্ট্রপতির বাড়ি রাষ্ট্রই হতো, একটা রাষ্ট্রপতির বাড়ি সিলেট হতো,
সেটা আমার সাথে তত কানেকশন হতো না, যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম, তো পড়ে রয়েছেন। কিন্তু উনি ওনার সাথে আমরা সবসময় এমপি নির্বাচন শুরু করে সবসময় ছিলাম, সেই কারণে উনি আমাদের ভালো জানেন। আমরা যারা ভালো রশিদকে অনেক ধন্যবাদ দিতে পারি। আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে, তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষ চাচ্ছিলাম যে দেশের এই ক্রান্তি লগ্নে তারা যেন তরুণদের সাথে হচ্ছে, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এমন কোন রাজনীতিবিদ নাই। সো গণ অধিকার পরিষদের জন্য এটা একটা মানে উদাহরণ হতে পারে। আমরা মনে করেছি তরুণরা যে আমরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিত একদল তরুণ, সো তাকেও আমরা নিয়ে চলতে পারি, সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে। এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম, সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল, তাদের কাজ করি আমার একটা টিম নিয়ে। সো স্বাভাবিকভাবে একটা প্রত্যেকটা দলের একটা কোর এবং একটা গ্রুপ থাকে যারা সিদ্ধান্ত মেকিং করে থাকে। তো গণ অধিকার পরিষদ ছোট সংগঠন হলেও কিংবা তার আগে আমরা যখন রাজনৈতিক প্রক্রিয়া করবো ছোট সংগঠন হলেও আমাদের একটা কোর গ্রুপ ছিল, সেই কোর গ্রুপে আলাপ আলোচনা করেই আমরা একমত হয়েছি। এখানে আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এটাই গণ অধিকার পরিষদে একটা ব্যতিক্রম। আমি 2000 অক্টোবরে উনি আমাদের দলে যোগদান করে 21 সালে, তো আপনার 2021 সালের নভেম্বরে আমরা এই ঘটনা জানতে পারি যে উনি এই প্রক্রিয়ার সাথে কানেক্টেড। কিন্তু ব্যাংকক কাঠমান্ডু মিটিং হচ্ছে, এটা প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে এই প্রক্রিয়া 2019 সাল থেকে চলছিল। বিএনপি এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে, এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এবং বলা চলে একটি বিদেশে আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা দুর্বল করে আওয়ামী লীগের ক্ষমতায় আবার রাখা। আপনি কি আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি। তো আমরা এই সরকার সুবিধা পাই কারণ উনি কোনো প্রোগ্রাম, শুধুমাত্র প্রতিষ্ঠার দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন, আর কোনো প্রোগ্রাম অংশ নেওয়ার কারণে আপনি খালেদ মহিউদ্দিনও জানেন নাই, কোনো পত্রপত্রিকা জানেন। তাহলে এতদিন তিনি কেন বলেন নাই? যদি শওকত মাহমুদকে তো বিএনপি বহিষ্কার করেছে, এটা কিন্তু একটা দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল যে যেখানে শুধুমাত্র অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নাকি শুরুর দিকে এনগেজ ছিল, তারা সরে গেছে। কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল। যাই হোক, তারপর আপনি যেটা বলেছেন আমি তারপরে সেটা বলছি, প্রবাসী অধিকার পরিষদের কথা। আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন, ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা, একটা আর্থিক কমিটি থাকে। গণ অধিকার পরিষদের 5 সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে, একটা অডিট কমিটি আছে, এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন। তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে, সেটা গণ অধিকার পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটি। এখানে ব্যক্তি কোনোভাবেই কানেক্টেড হওয়ার প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা বিপিন নূর, রেজা কিবরিয়া নয় কেন? আমাদের যদি আপনি কার্যক্রমগুলো দেখেন, প্রথমে 2019 সালে একটি ছাত্র সংগঠন, তারপরে 20 সালে যুব সংগঠন যুব অধিকার পরিষদ, তারপরে শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন, তারপরে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী সংগঠন, এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে। এই সব সংগঠনগুলো গঠিত হয়েছে 2021 সালের আগে। তখন আমি 2021 সালের 27শে মার্চ আমি ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই 2021 সালের 27শে মার্চ, এবং প্রবাসী অধিকার পরিষদের তার আগে থেকে প্রধান উপদেষ্টা ছিলাম। রেজা কিবরিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন 2021 সালের 26শে অক্টোবর দল ঘোষণার পর। তো এই ছাত্র যুব শ্রমিকের যে আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা, এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল। তারপরেও আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গ সংগঠনগুলো পরিচালনায় 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা, প্রবাসী অধিকার পরিষদের 10 সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি। তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে, ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন, যেটা শুরু থেকে আমি ছিলাম। এটাই, আর এর বাইরে কোনো রাজনৈতিক দলের প্রধান, রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না। সেই বিবেচনায় তারা, যেহেতু আমি আগে থেকে ছিলাম, আমাকে দেখেছে রেজা কিবরিয়া আমাকে দুজনকে রাখেনি যাতে নিবন্ধন পেতে কোনো ঝামেলা না হয়। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না, অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। আচ্ছা, আপনি কি এরকম একটি অভিযোগ আছে যে এই যে কথিত এজেন্ট, বিদেশি এজেন্ট, যেসব অভিযোগ আপনি এনেছেন, মাসুদ করিম বা এনায়েত করিমের সাথে আপনার আগে পরিচয় হয়েছে না রেজা কিবরিয়ার আগে পরিচয় হয়েছে? কারণ কি, আমি কেন এই প্রশ্ন তুলছি, আপনি এখন যে মাসুদ করিমের সাথে রেজা কিবরিয়ার সখ্য লেনদেন ও ষড়যন্ত্রের কথা তুলছেন, তা আপনি আসলে অনেক আগে থেকে জানেন, কিন্তু আপনি নিয়ে চুপ ছিলেন। আপনার মোসাদের কানেকশন নিয়ে প্রশ্ন করার কারণে কি আপনি এই বিষয়ে প্রশ্ন তুলছেন কিনা এখন? নো খালিদ ভাই, আপনি আমাদের অবস্থান পরিষ্কার দেখেন। 18 তারিখ রাতে সমকালে নিউজ হয়েছে, সেখানে স্পষ্ট হয়েছে যে 18 তারিখ রেজা কিবরিয়ার বাসার সাদে মিটিং হয়েছে, সেখানে রেজা কিবরিয়া যে কোনো মুহূর্তে অপসারণ হতে পারে কাউন্সিলের মাধ্যমে। এই বিষয়টা 18 তারিখ নিউজ হয়েছে, কারণ সেই মিটিং এর বরাদ দিয়ে, সেই মিটিং এর এজেন্ডাই ছিল রেজা কিবরিয়া কেন দলীয় প্রোগ্রামে না থেকে এই গোয়েন্দা সংস্থার ফাঁদের প্রোগ্রামে যাচ্ছে নিয়মিত। সো এই অভিযোগটা তো আগে থেকে আসছে এবং প্রোগ্রামটা দৃশ্যমান আগে ছিল। আমি কোনো নতুন অভিযোগ দেইনি এবং আমার ব্যক্তিগত কোনো অভিযোগ, এটা দলের নেতাকর্মীদের অভিযোগ, এবং বিএনপি এই কারণে শওকত মাহমুদ সাহেবকে বহিষ্কার করেছে। আপনি বিএনপির বহিষ্কারটা একটু পাশে রাখেন, কিন্তু 2019 সাল থেকে মাসুদ করিম এবং শওকত মাহমুদের সহায়তা নিয়ে আপনারা কি বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন নাই জনাব নূর? এবং একটা কিন্তু এরকমও আছে, আমি একটু আপনার অনুমতি নিয়ে একটু বলি, যে আপনি শওকত মাহমুদ মারফত মাসুদ করিমের কাছ থেকে 28 লাখ টাকা গ্রহণ করেছেন, এরকম একটা অভিযোগ আছে। হাইকোর্টের একটি সমাবেশে 5000 লোক নিয়ে উপস্থিত থাকার কথা ছিল, আপনি সেই সমাবেশ না করে, সমাবেশ না হয় তারা টাকা ফেরত চেয়েছিল, এই অভিযোগ সম্পর্কে কি বলবেন? আচ্ছা খালিদ ভাই, আপনি দেখেন 2019 সালে আমার সহকর্মী, আমার তাকে আমি একটা দিকে তার গুণটা আমি পছন্দ করি, অনেক পড়াশোনা করেছে।